তিনি এত সুন্দর যে চোখ ফেরাতে পারি না, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। সুযোগ থাকলে সারা দিন রাত শুধু তাকিয়েই থাকতাম। আর কিছু না, শুধু তাকিয়েই থাকা, শুধু দু চোখ ভরে এই মাধুর্য ভরা রূপ দেখে নেয়া। টেলিফোনের ওপার থেকে ভেসে আসা শব্দগুলো রূপার সময় জ্ঞান ভুলিয়ে দেয়। ওপাশে কথার স্রোত থামে না, কিন্তু তার কানে যেন ভেসে আসে পুরনো দিনের গান। সেই একই রকম শব্দগুচ্ছ, একই রকম বাক্যবিন্যাস, একই বাচন ভঙ্গি। একসময় প্রায় 1.5 যুগ আগে এইসব কথা নিয়মিতই শুনতে পেত সে। তারপর দীর্ঘ এক বিরতির পর আবার নতুন করে অন্য আর একজনের কাছ থেকে। কিন্তু এতটা সময় পেরিয়ে গেছে, তখনকার যুবকেরা এখন পৌর, আর এখনকার যুবকরা তখন কিশোর ছিল। তবু স্তুতির এই শব্দবিন্যাস কি একই রকম রয়ে গেছে? তার বিস্ময় বোধ হলো। বিস্ময়টা শুধু ভাষা ব্যবহারের এই ধারণ দেখেই নয়, বরং শব্দ ও বাক্যগুলো যে তার জন্য প্রয়োগ হচ্ছে সেটা দেখেও। সে তো ভেবেছিল তার জীবন থেকে অনেক আগেই ওই পর্ব ধুয়ে মুছে গেছে। এতদিন পর আবার কেন এই যন্ত্রণা? জীবনে যন্ত্রণা? হ্যাঁ, যন্ত্রণাই তো। এই এক চক্র, যা থেকে বেরোনো কঠিন। রূপা বেরিয়ে এসেছে, নিজেকে স্থির করে এনেছে, মন দিয়েছে সংসারের। অনেকদিন আগেই নতুন করে আর এই চক্রে পড়তে চায় না সে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কথাগুলো শুনতে ভালো লাগছে তার। কেন লাগছে? সে কি তার অবচেতন মনে এখনো এসব শোনার আকাঙ্ক্ষা পোষণ করে? তার যৌবনে, আরও নির্দিষ্ট করে বললে যৌবনের একেবারে শুরু থেকেই সে কেবল এইরকম স্তুতিতে ভুলে গিয়ে একাধিক পুরুষের শয্যাসঙ্গী হয়েছে। তখন বয়সটা ছিল আবেগের, আর তার ছিল তীব্র পুরুষ সঙ্গ আকাঙ্ক্ষা। পুরুষরা সেটা সহজেই বুঝে যেত, কিংবা কে জানে, পুরুষদের স্বভাবই হয়তো এইভাবে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নেওয়া, তারপর রূপ রস গন্ধ পান করে এক সময় কেটে পড়া। অন্তত তার জীবনে তেমনটি ঘটেছিল। রূপা নিজের কাছে সরলভাবে স্বীকার করে, শরীরে আকর্ষণ, শরীরের তৃষ্ণা তার ভেতরেও প্রবলভাবেই ছিল। সম্পর্কগুলোকে উপভোগও করেছে সব সময়, কিন্তু এও ঠিক, ভাঙার জন্য সেই সম্পর্ক করত না। প্রতিটি সম্পর্কে জড়ানোর আগে সে প্রেমে পড়ত, পুরুষটিকে নিয়ে সুদূর প্রসারী স্বপ্ন দেখত, ঘর সংসার জীবন যাপন ইত্যাদি। কিন্তু সে বুঝতে পারত না যে তার কাঙ্ক্ষিত পুরুষটি মোটেই তেমনটি ভাবছে না। তার কাছে কেবলই গুরুত্ব পাচ্ছে রূপার শরীর ভরা যৌবনবতী শরীর। এরকম ঘটনায় একবার ঘটলেই তো মানুষ সাবধান হয়ে যায়, অথচ সে বারবার জড়িয়ে পড়ত জটিল এক কারণে। বিষয়টি শুধু শরীরে আকর্ষণের জন্য ঘটেনি, সবার সঙ্গে সে জড়াতেও না, জড়াতো কেবল সেলিব্রিটিদের সঙ্গে। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত, কারণ তার ছিল দুর্দমনীয় তারকা প্রীতি। অবশ্য সম্পর্ক করার ব্যাপারটা যেহেতু একতরফা নয়, দায়টাও তাই তার একার নয়। সে হয়তো সাহস করে কেবল তার মুগ্ধতার কথাটুকু জানাতো কাউকে, আর তারপরেই ওই নক্ষত্রগণ নানা কথায় নানা ঢঙে তাকে ভুলিয়ে পটিয়ে বিছানায় নিয়ে যেত। সে আকাঙ্ক্ষা করত প্রেমের দীর্ঘস্থায়ী সম্পর্কের, যৌথ জীবনযাপনের, আর তারকারা ভালোবাসত শয্যা, শরীর। তারকাদের প্রতি কেন এমন তীব্র মোহ ছিল রূপার বোঝা কঠিন। তার নিজের কমতি ছিল না কিছুই, ছিল রূপ গুণ ও নয়নাভিরাম যৌবন। গান গাইতে পারত সে, কিছুদিন নাচও শিখেছিল, মঞ্চে অখ্যাত নাট্যদলে ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগও ঘটেছিল। কিন্তু কোনোভাবেই স্টার হয়ে ওঠা
হয়ে ওঠেনি রূপার। আগে তো তারকা হয়ে ওঠা এতটা সহজ ছিল না। এখন টেলিভিশনের কল্যাণে নিজেকে দেশ জুড়ে পরিচিত করে তোলার সুযোগ আছে অনেক, কিন্তু তখন তেমন সুযোগও ছিল না। তখন একটা মাত্র টিভি চ্যানেল, তাও সরকার নিয়ন্ত্রিত। সেখানে আবার বাঘা বাঘা সব প্রযোজকরা নাটক পরিচালনা করতেন। অডিশনে পাশ করে সেই সব প্রযোজকদের চোখে পড়া ছিল নিতান্তই ভাগ্যের ব্যাপার। ভাগ্য সুপ্রসন্ন হলে এমনকি একটা দুটো নাটকে অভিনয় করেও কেউ কেউ তারকা হয়ে যেত। রূপার ভাগ্যে সেটা জোটেনি। হয়তো সেজন্যই, অর্থাৎ নিজে তারকা হতে পেরে তারকাদের প্রতি এক তীব্র মোহ কাজ করত। তার ইচ্ছে হতো তাদের জীবন সঙ্গী হওয়ার, কিন্তু কেউই তাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি। অভিনেতা, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র পরিচালক, সাংবাদিক ও সম্পাদক সব ধরনের তারকাদের সঙ্গেই তার সম্পর্ক হয়েছে, তবে সেটা কেবলই বিছানার। এর বাইরে আর কিছু ভাবতে চায়নি কেউ। যদিও সম্পর্কগুলো উপভোগ্য ছিল খুব, কারণ তখন নক্ষত্রগণ থাকতেন প্রেমময় কথায় ভরপুর। মিষ্টি মধুর কথার ফুলঝুরি সে উপহার পেয়েছি সে সবার কাছ থেকেই শরীরই। সম্পর্কগুলোকেও তারা ভরে দিতেন কানায় কানায় পূর্ণ করে। তবু একের পর এক মন ভাঙা অভিজ্ঞতা অর্জন করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। কারণ সম্পর্ক ভাঙার সময় ওই নক্ষত্ররাই হয়ে উঠতেন অতি মাত্রায় নিষ্ঠুর, প্রায় ব্যবহৃত টয়লেট পেপারের মতো সম্পর্কিত মানুষটিকেও ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করতেন না তারা। এই রকম এক ক্লান্তিকর বিমর্ষ সময়ে এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় ঘটে দেশের এক খ্যাতিমান লেখকের সঙ্গে। খ্যাতিমান বলাটা কি ভুল হলো? রূপার সঙ্গে পরিচয় ঘটার সময় তার খ্যাতি পড়তির দিকে। লেখালেখিতে দীর্ঘদিনের বিরতি তাকে খানিকটা লোকচক্ষুর আড়ালে নিয়ে গেছে, বা তিনি নিজেই আড়ালে থাকতে চাইছিলেন। সহযাত্রী লেখকদের সঙ্গে আড্ডাবাজি, বন্ধুদের সঙ্গ এবং লেখালেখি সব ছেড়ে তিনি ততদিনে পুরো মাত্রায় চাকরিজীবী। একটি নামজাদা প্রতিষ্ঠানে উঁচু পদে অধিষ্ঠিত, সেই হিসেবে তিনি তারকা, বড় মাপের তারকাই। এক নামেই তাকে সকলে চেনে। কিন্তু মুশকিল হলো বয়স নিয়ে। লেখক সাহেব তখন মধ্য 40-এ, আর রূপার বয়স 25 ছাড়ায়নি, প্রায় 20 বছরের ব্যবধান। বিবাহিত তিনি, সন্তানের জনকও। তবেই তার অনিয়ন্ত্রিত জীবনযাপনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। সেই জীবনের যেমন ধুমধুমার আড্ডাবাজি ছিল, তেমনি ছিল আরও হাজারটা বদগুণ: জুয়ার নেশা, মদ্যপান আর নারী লোলুপতা। এইসব কিছুতে সময় দিয়ে তার বাদবাকি সময় কাটাতো লেখার ঘরে। স্ত্রী শেষেরটি মানতে রাজি থাকলেও আগেরগুলোর মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি সইতে পারেননি। স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পরই লেখক সাহেবের বোধোদয় ঘটে। বিয়ে বিচ্ছেদের নোটিশ পেয়ে তিনি এমন এক বিমূঢ় অনুভূতির মুখোমুখি হলেন, সব কিছুকেই তুচ্ছ, অকিঞ্চিৎকর, অর্থহীন মনে হতে থাকে। স্ত্রী চলে গেছেন একা, তাদের শিশু সন্তানটিকে রেখে গেছেন তারই জিম্মায়। এই শিশুটিকে নিয়ে তিনি কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। উপায়ন্তর না দেখে এক এক করে তিনি সব ছেড়ে দেন। আড্ডাবাজি, বধূসঙ্গ, নারী লিপ্সা, মদ্যপান, জুয়া খেলা, এসব কিছুর সঙ্গ ঝরে পড়ে তার লেখালেখির ঘোরও। এরপর দীর্ঘদিন তিনি আর লেখেননি। কিন্তু তাতে কার কি আসে যায়? মাঠ কখনো খালি থাকে না, দখল হয়ে যায়। তার তুলনায় বয়সী নবীনেরা তার জায়গা দখল করে নেয়। যিনি হতে পারতেন দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক, যার লেখায় ছিল জনপ্রিয় হওয়ার সকল উপাদান এবং একই সঙ্গে জীবনের গুরুতর রহস্য অনুসন্ধানের চেষ্টা, তিনি চলে গেলেন বিস্মৃতির অতলে। জনপ্রিয়তা পেলেন অন্য লেখকরা। এরকম একটি সংকটময় মুহূর্তে রূপা হাজির হয় তার জীবনে, আর তার প্রেমিক সত্তা বহুদিন পর আবার জেগে ওঠে ওই অপরূপার সান্নিধ্যে। কথার ফুলঝুরি ফোটে তাঁর কণ্ঠেও,
আর রূপার মনে হয় আগের প্রেমগুলোর মতো এটারও একই পরিণতি হতে চলেছে। কিন্তু এবার রূপার বোঝাপড়ায় একটু ভুল ছিল, কারণ হারানোর আশঙ্কা রূপার চেয়ে লেখক সাহেবের ভিতরেই বেশি ছিল, আর তাই তিনি অতি দ্রুত বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। রূপার বয়স নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও রাজি হয়ে যায়। তারা আসলে আর ভেসে বেড়াতে ভালো লাগছিল না। মানুষকে এক জায়গায় নোঙর ফেলতেই হয়, এমনকি ভুলঘাটে হলেও সারা জীবন ধরে কারো পক্ষেই ভেসে বেড়ানো সম্ভব হয় না। আর তাছাড়া গত কয়েক বছরেই যে সঞ্চয় করে ফেলেছিল কয়েক জীবনের অভিজ্ঞতা, এত অভিজ্ঞতার ভারে হয়ে উঠেছিল ক্লান্ত, বিমর্ষ, দিক চিহ্নহীন নাবিক। সে তাই নোঙরটা লেখকের ঘাটেই ফেলতে রাজি হয়ে যায় এবং সে সুখী হয়। পড় খেয়ে লেখকও ততদিনে অনেক স্থির, দায়িত্বশীল, রূপাও তাই। বিয়ের পর প্রথমেই রূপা তার লেখক স্বামীকে ফিরিয়ে আনে তার লেখালেখির জগতে। প্রায় সারাক্ষণ লেগে থেকে সে লেখককে লেখার টেবিলে বসায় এবং দীর্ঘদিনের অনাবাস্ততায় একটু সময় লাগলেও লেখক আবার ফিরে আসেন তার ঘোর লাগা সাহিত্য রচনায়। কতটুকু সক্ষম তার এই তীব্র আকাঙ্ক্ষা মেটাতে? রূপা তার নিজেকে নিয়ন্ত্রণ করাকেই সঠিক পন্থা বলে মনে করেছে। না, শরীর নিয়ে তার এমন কোনো ছুঁতমার্ক ছিল না কখনো। শরীরকে এমন কোনো মহার্ঘ বস্তু বলেও মনে হতো না তার। মনে করতো না যে সবার কাছেই সহজলভ্য করে তুলবে। সে বহুজনের শয্যাসঙ্গী হয়েছে বটে, তবু নিজেকে তার কখনো বহুগামী মনে হয়নি, কারণ কখনোই একসঙ্গে একাধিক সম্পর্কে জড়ায়নি সে। বরং একটি সম্পর্কের মৃত্যুর পরই কেবল আরেকটি সম্পর্ক খুঁজে ফিরেছে। আগেরগুলো বিয়ে পর্যন্ত করায়নি। এটা যেহেতু গড়িয়েছে, সে তাই অতৃপ্তি থাকা সত্ত্বেও আর কোনো সম্পর্কে জড়াবার ভাবনাকে মনে আসন গিরে বসতে দেয়নি। কিন্তু এই এতদিন পর এটা কি হচ্ছে? এই তরুণ, এই সময়ের এক সম্ভাবনাময় লেখক কেন তাকে আবার সেই ফাঁদে ফেলতে চাইছে? তরুণটির সঙ্গে পরিচয়টি হলো স্বামীর সূত্রেই, নিজের বাসায়। অনুজ লেখক হিসেবে সে তার অগ্রজ লেখকের সাক্ষাৎকার নিতে এসেছিল। তার কাজের ধরনটি একটু ভিন্ন। কয়েকটি গত বাঁধা প্রশ্ন করে সে থেমে যায়নি, বোঝাই যায়। প্রচুর প্রস্তুতি নিয়ে সে ইন্টারভিউ করতে এসেছে এবং সেটি একদিনেও শেষ হয় না। লেখক সাহেব এই সৃজনশীল তরুণ লেখকের সঙ্গে কথা বলে গভীর আনন্দ পান। নিজের অর্গর খুলে অকপটে সব কথা বলতে থাকেন এবং রূপাকে ডেকে উচ্ছ্বসিত ভঙ্গিতে পরিচয় করিয়ে দেন। তরুণটি সহজ ভঙ্গিতে রূপার সঙ্গে প্রচুর কথা বলে, অনেক কিছু জানতে চায় এবং তার মুগ্ধ দৃষ্টি রূপার চোখ এড়ায় না। পর 3-4 দিনে যাওয়া আসাতেই তাদের দুজনের সঙ্গে তরুণটির একটা চমৎকার সম্পর্ক স্থাপিত হয় এবং ইন্টারভিউ পর্ব শেষ হলেও তার জন্য এই বাসার দরজা তাই অবারিতই থেকে যায়। লেখক সাহেবের সঙ্গে গল্প করার ছলে প্রায় নিয়ম করেই আসতে থাকে তরুণটি, কিন্তু তার চোখ যে সদা সর্বদা রূপাকেই খুঁজে বেড়ায়, সেটা বুঝে নিতে রূপার এতটুকু কষ্ট হয় না। একদিন সরল ভঙ্গিতে তরুণটি তার সেলফোন নম্বরটি চেয়ে নেয়। রূপাও দিতে দ্বিধাবোধ করে না, আর তারপর শুরু হয় তরুণটির প্রেমময় কথামালা। কথা তো নয়, যেন কবিতার ঘোর, সঙ্গীতের অপূর্ব সুর মূর্ছনা। রূপা শুনতে চায় না এসব, আবার ফেরাতেও পারে না নিজেকে, বরং কথার সৌন্দর্যে তার মন ক্রমশ কোমল আচ্ছন্নতায় ছেয়ে যেতে থাকে। এই সর্বনাশা ফাঁদ থেকে নিজেকে ফেরানোর তীব্র ইচ্ছেটিও যেন আকুলতায় ভরে ওঠে। তরুণের স্তুতির জবাবে সে বলে, বলো না, এভাবে বলো না, অনেক তো হয়েছে, আর কিছু নাই বা হোক, নতুন কিছুর যন্ত্রণা সইতে পারবো না। জানোই তো সব, অনেক পথ ঘুরে আমি অবশেষে এই বুড়োর কাছেই থিতু হয়েছি,
কেউ যা পারেনি বুড়োটা তা পেরেছে। আমাকে স্থিরতা দিয়েছে, ঘর দিয়েছে, সন্তান, সংসার দিয়েছে। এই সব নিয়ে বেশ আছি। বুঝতেও পারিনি কখন এতটা সময় চলে গেছে। 15 বছর মন্ত্রমুগ্ধের মতো কেটে গেছে। এখন বেলা পড়ে আসছে। এখন আর এসব কথা বলো না, আর ঠেকো না আমাকে। ডাকলে এখনও যে আমার বুক কাঁপে। কেন বলবো না? তরুণটি জেদি ভঙ্গিতে বলে। আমি আমার ভালোবাসার কথাটুকু বলতে পারবো না? আমি তো আপনার কাছে কিছু চাইনি, শুধু তাকিয়ে থাকতে চেয়েছি। এটুকুও পারবো না? বলো না। না, তুমি অমনভাবে বলো না। আমি বলবই, বলবো। আপনার জন্য আমার মন কেমন করে। বলবো, সারাক্ষণ ধরে আপনাকে আমার দেখতে ইচ্ছে করে। কারণ এত সুন্দর, এত আকর্ষণীয় মানুষ আমি আর কখনো দেখিনি। বলবো। বলো না, বলো না। না, আমি বলবো। রূপা টের পাই কথাগুলো শুনতে তার ভালো লাগছে। বুকের ভেতর প্রথম যৌবনের কাঁপন টের পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এখনো ফুরিয়ে যায়নি আমি। এখনো কারো না কারো কাছেই আমি কাঙ্ক্ষিত রমণী রয়ে গেছি। তার আনন্দ বোধ হয় সঙ্গে বিস্ময়ও। তরুণটি বয়সে অন্তত তার বছর দশেকের ছোট। সে কেন তবে তার মতো 40 ছোঁয়া নারীর প্রেমে বোধ হয়ে আছে? কিংবা যদি প্রেম না হয়, এটা যদি কেবল শরীরের আকর্ষণে হয়ে থাকে, সেটাই বা কেন? আর তার কি সেই তীব্র যৌবন আর আছে? সে কানায় কানায় ভরা শরীর। কি দেখে ছেলেটি এমন পাগল হলো? এরকম অবশ্য হয় কারো কারো ক্ষেত্রে। জানে সে, বয়সী বড় নারীদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে কোনো কোনো যুবক। এডিপাস কমপ্লেক্সে কেন যে এই আকর্ষণের নাম এডিপাস কমপ্লেক্স কে জানে? জেনে শুনে একজন বয়স্ক নারীর প্রেমে পড়েছে একজন তরুণ। কেন পড়ছে সে ভেবে পায় না। মুখে সে না না বলতে থাকে, কিন্তু তরুণটির বিরামহীন স্তুতিগাথা তার ভেতরটাকে তছনছ করে ফেলে। টের পায় সে প্রেমে পড়েছে। তবে এই প্রেমটি আগের কোনো প্রেমের মতোই নয়। অন্য সবগুলোতে তার নিজের অনেক কিছু চাওয়ার ছিল, কিন্তু এই তরুণের কাছে তার কিছু চাওয়ার নেই, বরং হয়তো কিছু দেওয়ার আছে। তারপর একদিন, ততদিনে লেখক সাহেবের অনুপস্থিতির সুযোগে তরুণের যাওয়া আসা প্রায় নিয়মে পরিণত হয়েছে। যুবকটি তার হাত ধরে কাছে টানে। রূপা বাধা দিতে চেয়েও পারে না, বরং কি এক অমোঘ আকর্ষণে যুবকের বুকে আশ্রয় নেয় সে। যুবকটি যখন তার ঠোঁট, চিবুক, গাল, কপাল চুম্বনে জর্জরিত করে, ক্রমশ নিচের দিকে নামতে থাকে, সরিয়ে দেয় বুকের আঁচল, হাতে তুলে নেয় স্তন, ঠোঁট ছোঁয়ার বুকে, তারপর আরও নিচে, ক্রমশ গভীর থেকে গভীরে। তখন তার চোখে অবিরল জলের ধারা নামে। না না বলতে বলতে সে তীব্রভাবে জড়িয়ে রাখে তরুণটিকে নিজের শরীরের সঙ্গে। তারপর গভীর আবেগে যুবককে নিজের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেয়। অনেক দিন পর তার শরীরের এই জেগে ওঠা তাকে বিমূঢ় করে দেয়। সে অনুভব করে ওঠে আবারও এক অপ্রতিরোধ্য জটিল প্রেম তার মনকে ছেয়ে ফেলেছে। সে তাই তার শরীরটিকেই উপহার হিসেবে উপস্থাপন করেছে তার তরুণতম প্রেমিকের কাছে। আর রাতে গভীর হলে বুড়ো লেখক যখন গিয়ে বসেছেন তার অসমাপ্ত লেখার ডাকে, মিউজিক সিস্টেমে একটানা বেজে চলেছে তার প্রিয় গান। রবীন্দ্রনাথের প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। তাই স্বপ্ন মনে হলো তার। দিনে তাহার আসন তখন। লেখার টেবিলে বসা ঘোরগ্রস্ত লেখকটিকে দেখতে দেখতে আর গানটি শুনতে শুনতে রূপার ঠোঁটে মৃদু রহস্যময় হাসি ফুটে ওঠে না। তার প্রেম নিঃশব্দ চরণে আসেনি, এসেছে সশব্দে, সচকিত করে। আর সেও তার শরীরটিকেই দিয়েছে আসন পেতে বসবার জন্য। কোনো অনুতাপ নেই তার,
নেই কোনো বেদনা বোধ, বরং এক মধুর আবেশে তার অনুভূতিটি যেন রবীন্দ্রনাথকেও হার মানিয়ে দিচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আপনজনদের মধ্যে ছড়িয়ে দিন, ভিউ অনেক কম হচ্ছে। আর প্লিজ আপনারা কমেন্টস করে জানান। কমেন্টস করতে এত ভয় কিসের? আমি কমেন্টসের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই। তাহলে আজ আসি, নমস্কার।